বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন দাবির ফ্যাক্ট চেক করে দেখা গেল বাংলাদেশ নয় বরং নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালত অপরাধের উপর নিষেধাজ্ঞার খবরকেই বিকৃত করে গুজবটি ছড়ানো হয়েছে। ওদিকে জাপানি যুবকের কুকুরের রূপান্তর হওয়ার একটি ভুয়া দাবি ভাইরাল হয়। শুধু তাই নয়, উত্তেজনা তৈরির উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার একটি সাজানো নাটকের দৃশ্যকে প্রচার করা হয়েছে বাংলাদেশের সহিংসতার দাবিতে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তা ও বিচারকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন একটি মিথ্যা দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় বিভ্রান্তি। পরে রিউমার স্ক্যানার টিমের যাচাইয়ে দেখা যায় বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালত নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো কর্মকর্তা বা বিচারকদের উপর এমন নিষেধাজ্ঞা দেয়নি। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খবরকে বিকৃত করে ছড়ানো হয়েছে। ওদিকে হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে ইসরায়েলি কার্গো জাহাজ ধ্বংসের দাবিতে ছড়ানো ভিডিওটিও সম্পূর্ণ মিথ্যা। যাচাই করে দেখা গেছে ভিডিওটি হরমুজ প্রণালী, সমুদ্র মাইন বা কোনো ইসরায়েলি জাহাজ ধ্বংসের ঘটনার নয়। এটি 2023 সালে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের লাহাইনা শহরের ভয়াবহ দাবানলের সময় ধারণ করা ভিডিও। দাবানল থেকে বাঁচতে পানিতে আশ্রয় নেওয়া মানুষের দৃশ্যকে পরবর্তীতে ভিন্ন ঘটনার সঙ্গে জুড়ে প্রচার করা হয়েছে। আবার শুধু পুরনো ঘটনার ভিডিওকে নতুন দাবিতেই নয়, এআই দিয়ে ভিডিও বানিয়ে বানোয়ার দাবি জুড়ে দিয়েও ছড়ানো হয়েছে গুজব। সম্প্রতি 220 কোটি টাকা খরচ করে জাপানি যুবকের কুকুরে রূপান্তর হওয়ার দাবিতে একটি এআই ভিডিও ভাইরাল হয়, কিন্তু অনুসন্ধানে দেখা যায় টোকো নামের জাপানি ব্যক্তি অস্ত্র পাচার করে বা স্থায়ীভাবে কুকুরে রূপান্তরিত হয়নি, বরং প্রায় 20 লাখ ইয়েন খরচ করে কলি কুকুরের আদলে একটি বিশেষ পোশাক তৈরি করেছিলেন। পাশাপাশি ভিডিওর অবয়বের সঙ্গেও টোকোর ব্যবহৃত পোশাকের কোনো মিল নেই। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। বাংলাদেশিদের ভয়ঙ্কর হিসেবে উপস্থাপন করে ছড়ানো ভিডিওটিও ইন্দোনেশিয়ার একটি সাজানো নাটকের দৃশ্য। ব্যাং টেম্পো নামের ইন্দোনেশীয় ইউটিউব চ্যানেলে 4 আগস্ট 2026-এ প্রকাশিত ভিডিওটির সঙ্গে ছড়ানো ভিডিওটির হুবহু মিল রয়েছে। পাশাপাশি বাড়তি দৃশ্য যোগ করে এর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে। চ্যানেল কর্তৃপক্ষও জানিয়েছে ভিডিওতে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম খেলনা এবং সব কন্টেন্টটি সাজানো, কোনো বাস্তব ঘটনা নয়। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো, সাজানো ও এআই দিয়ে তৈরি নানা কন্টেন্টকে ভিন্ন ঘটনার সঙ্গে জুড়ে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে। যাচাই না করে এসব দাবি ছড়িয়ে দেওয়ার ফলে সত্য মিথ্যার পার্থক্য করা যেমন কঠিন হয়ে পড়ছে, তেমনি তৈরি হচ্ছে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও উত্তেজনা। তাই এসব গুজবের ফাঁদে না পড়তে কোনো তথ্য বিশ্বাস বা প্রচারের আগে যাচাই করে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, 71। দর্শক, আগেই জানিয়েছি আমাদের সাথে আমাদের অতিথি যুক্ত আছেন আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেজবুল আজম সওদাগর। যুক্ত হচ্ছি তার সাথে। অধ্যাপক মেজবুল আজম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আয়োজনে। আজকের আলোচনাটা শুরু করতে চাই সাধারণ মানুষের যে আমাদের ডিজিটাল লিটারেসি নিয়ে যে প্রসঙ্গ, সেই বিষয়টা নিয়ে আজকের মূল আলোচনাটা আমরা থাকতে চাই। প্রথমে জানতে চাই, আমরা অপতথ্য এবং গুজব নিয়ে নানা ধরনের কার্যক্রম দেখেছি। আইনেরও নানা ধরনের সংস্কার পরিমার্জন প্রয়োজন, সেটা নানা সময়ে আলোচনার মধ্যে উঠে এসেছে। আজকের আলোচনায় আমি যেটাকে তুলে আনতে চাই সেটা হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ এই ধরনের অপতথ্য বা গুজব নিয়ে সময়ের সাথে সাথে আসলে কি সচেতন হচ্ছে? কোনো কি পরিবর্তন দেখছেন? কি বুঝলেন? জি, ধন্যবাদ আপনাকে। না, আমি যদি আপনি এটা আমাকে প্রশ্ন করেন, আমি বলবো যে সচেতনতার হার যদি আপনি বলেন, তো সেটি খুবই লিমিটেড। লিমিটেড এই কারণেই বলবো যে এই বিষয়টা হচ্ছে আমরা যে ডিজিটাল ইনফরমেশনের যুগে যে প্রবেশ করেছি এবং এই ডিজিটালাইজেশনের যে ডেভেলপমেন্ট পৃথিবীতে হয়েছে, এই ডেভেলপমেন্টের একটা অভিঘাত রয়েছে। এই অভিঘাতের অংশ হিসাবে আমরা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। এই নতুন চ্যালেঞ্জটাই হচ্ছে এই যে প্রোপাগান্ডা বা ফেক নিউজ বা আপনি যেটি বলছেন, এবং এটা এত দ্রুত আমাদের সোসাইটিতে ছড়িয়ে পড়েছে যে গভর্নমেন্ট থেকে হোক অথবা প্রাইভেট থেকে হোক, এই বিষয়ে ব্যাপক কোনো পলিসি রেসপন্স বলেন বা ব্যাপক কোনো ইনিশিয়েটিভ বলেন বা সচেতনতামূলক কার্যক্রম বলেন, এটা ঠিক যে গতিতে আমাদের মাঝে ছড়িয়েছে,
সেই গতিতে এটাকে আমরা রেসপন্স করতে পারিনি কোনো দিক থেকেই। আর তদুপরি বাংলাদেশ একটা দীর্ঘ সময়ের মধ্য দিয়ে আ একদিকে মানে ফ্যাসিবাদী শাসন, আরেকদিকে একটা আ এই আপনার জুলাই বিপ্লব, তারপরে তার পরবর্তীতে নতুন গভর্নমেন্ট। তো সবকিছু মিলেই এই নতুন চ্যালেঞ্জটাকে আমরা গত ৩-৪ বছরে কিভাবে আমরা এটাকে ফেস করব আসলে সে বিষয়ে কোনো স্টাডি যেমন হয়নি, তেমনি পলিসি যেমন হয়নি, তেমনি একইভাবে এটার জন্য যে জনসচেতনতা সৃষ্টি হওয়া দরকার, সেটার জন্য যা করার দরকার সেটাও করা হয়নি। যার ফলে আমি বলব যে গতিতে এটা এগিয়েছে, এই গুজব এবং প্রোপাগান্ডা সে গতিতে সচেতনতার কোনো পদক্ষেপ আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি। অধ্যাপক মিসবাহুল আজম, আপনি যেমন বলছিলেন এই বিষয়গুলো নিয়ে আসলে তেমন কোনো গবেষণা নেই। আমরা নিজেরাও এই বিষয়গুলো নিয়ে যখন কোনো ধরনের তথ্য খুঁজে বের করার চেষ্টা করি, আমরা অনেক সময় দেখি যে কোনো ধরনের আমাদের নিজস্ব দেশীয় কোনো তথ্য নেই, কোনো ধরনের ডেটা নেই, কোন শতাংশ মানুষ কোন ধরনের তথ্য জানে, কোন ধরনের মানুষ কোন ধরনের তথ্যকে বিশ্বাস করে বা তারা সেটাকে শেয়ার করতে চায়, এই ধরনের কোনো ডেটা আমাদের এখানে পাওয়া যায় না। এটা কি পৃথিবীর সব জায়গায় এরকম, নাকি আমাদের এখানেই? না, পৃথিবীর এটা সোসাইটি টু সোসাইটি এটা ভেরিয়েশন আছে। উন্নত বিশ্বে কিন্তু এতটা প্রোপাগান্ডা হয় না। সেখানে শিক্ষার হার বেশি। আর প্রযুক্তিগত ডেভেলপমেন্টটা তাদের আমাদের চেয়ে অনেক আগে হয়েছে। তারা অনেক সচেতন হয়েছে। আ প্লাস সেখানে অনেকগুলো কারণ, এটার গবেষণা করলে অনেকগুলো কারণ বের হয়। তো সেই আমাদের সোসাইটিতে কেন এটা বেশি? এটা নিয়ে যে পর্যাপ্ত গবেষণার দরকার। আপনি যেমনটি বললেন যে ডাটাগুলো আমাদের হাতে নেই। তো ডাটাগুলো হাতে তো এমনিতে আসবে না। এটার জন্য ব্যাপক গবেষণা হতে হবে। তো সেই গবেষণা কার্যক্রমটা আমরা যদি পরিচালনা করতে পারি, তাহলে ডাটাটা এভেইলেবল হবে। তখন পলিসি মেকিং এবং এটার অরিজিনাল কারণটা আমরা আইডেন্টিফাই করতে তখন পারবো। তো এই যে সেই গবেষণা জায়গাটাতে করার আসলে যে সাহায্য কার্যক্রম, করে। সেটা আসলে কার করার কথা এবং কিভাবে করার কথা, সেই সেটা প্রক্রিয়াটা যদি একটু বলতেন। আচ্ছা, সেই প্রক্রিয়াটা গবেষণা আসলে কারা করে? গবেষণা করেছে বিভিন্ন গবেষণা সংস্থা। গবেষণা করা হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই রিলেটেড যে গবেষণাগুলো হয়। কিন্তু গবেষণাটার মুখ দিয়ে বললেই গবেষণা হবে না। একটা গবেষণা অলওয়েজ খুব এক্সপেনসিভ একটা ব্যাপার। এবং সেই কারণে গবেষণার জন্য পর্যাপ্ত পরিমাণ আপনার গবেষণা বরাদ্দ আপনাকে এই খাতে আপনাকে রাখতে হবে। এবং আ যেমন একটা কথা ফর এক্সাম্পল বলতে পারি। সারা পৃথিবীতে আপনি উন্নত দেশে যদি যান, যে বিশ্ববিদ্যালয়গুলোতে একবারে লোয়েস্ট পর্যায়ে যদি বলেন গবেষণা, সেটা হচ্ছে মাস্টার্সের ছাত্ররা আপনার থিসিস করে। এই মাস্টার্সের ছাত্ররা থিসিস করে, এটার পেছনে কিন্তু ব্যাপক পরিমাণ বিশ্ববিদ্যালয় ইনভেস্ট করে। বিশ্ববিদ্যালয় তাদেরকে স্কলারশিপ দেয়। ইভেন বাইরের দেশে মাস্টার্সে গবেষণা করার জন্য ছাত্রদেরকে আ ব নিয়ে যাওয়া হয় অনেক টাকা স্কলারশিপ দিয়ে। তারা বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করে। তো বাংলাদেশে আপনি মাস্টার্স লেভেলে কোন ধরনের স্কলারশিপ বা গবেষণার জন্য কোন ফান্ডিং আপনি নেই বললেই চলে। তো এই ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রদেরকে যখন এই গবেষণার সাথে আমরা সম্পৃক্ত করতে পারবো, তখন গবেষণার আ ব হারটা অনেক বেড়ে যাবে এবং তরুণ সমাজের মধ্যে এটা ছড়িয়ে পড়বে। সাধারণ মানুষের আমাদের অপতথ্য এবং গুজব নিয়ে তারা কতটুকু বোঝে বা কতটুকু আসলে আমরা বোঝাতে সক্ষম হয়েছে যে আসলে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এবং কিভাবে বিষয়গুলোকে ফারাক করতে হয়। এই পর্যায়ে যেটা আসলে জানতে চাই, প্রযুক্তি সময়ের সাথে সাথে অনেক বেড়েছে। আমাদের হাতের স্মার্টফোনটাও যে ধরনের প্রযুক্তি গত 1 বা 2 বছরে যুক্ত হয়েছে, সেখান থেকেও আমরা এআই সম্পৃক্ত নানা ধরনের অপতথ্যকে আলাদা করতে পারি, একটা বেসিক ধারণা অন্তত নেওয়া যেতে পারে। কি মনে করেন এই ধরনের প্রযুক্তির ব্যবহার আমাদের সাধারণ মানুষ আসলে কতটুকু জানে বা কতটুকু বোঝে বলে মনে করেন? না, আপনি যদি সেটা বলেন, তাহলে আমি বলব যে সাধারণ মানুষের এই বিষয়ে একেবারেই ধারণা নাই। এবং সাধারণ মানুষ যখন মানে মোবাইলে যখন ফেসবুকটা ব্রাউজ করছে, তখন তো আপনার সামনে যা আসছে, আ নরমালি তারা মনে করে যে এটি একটি খবর। কিন্তু এটা যে যাচাই করতে হবে যে এটা বিশ্বাস করা যাবে কিনা, এটা এআই জেনারেটেড কিনা, এইটা বোঝার মতো মানুষের শতকরা হার একেবারে লিমিটেড। যার ফলে আমাদের দেশে এটা একেবারে একটা মহামারী আকারে আপনার দেখা দিয়েছে। মানে সব ফেসবুকের খবরগুলো মেক্সিমাম মানুষই বিশ্বাস করে এবং যারা আপনি জানেন যে ইলিটারেট মানুষের সংখ্যা অনেক বেশি, অল্প শিক্ষিত মানুষের সংখ্যা বেশি এবং গ্রামে গঞ্জে এই মোবাইল প্রযুক্তি ইন্টারনেট ছড়িয়ে পড়েছে। সো তারা এটাকে ঠিক সেভাবেই নেয় এবং তাদের সচেতনতা সৃষ্টির জন্য কোনো পদক্ষেপ এখন পর্যন্ত না হওয়ায় এবং এআই এর মতো প্রযুক্তি এখন যে ছড়িয়ে পড়েছে যত দ্রুত, তো এআই এর উপর যে তরুণ সমাজকে বলেন
বা সমাজের একটা সিগনিফিকেন্ট অংশকে বলেন, তাদের যে ডিজিটাল লিটারেসিটা প্রয়োজন, সেই লিটারেসিটা এখানে কমপ্লিটলি অ্যাবসেন্ট আমাদের সোসাইটিতে। অধ্যাপক মেজবাহুল আজম, আমি একটা বিষয় এখানে একটু যুক্ত করতে চাই। ধরুন আমাদের দেশে আমরা একটা লম্বা সময় যাবত দেখেছি যে নানা বিষয় নিয়ে আসলে যদি মানুষকে জানানো হয় সরকারি টিভিতে, সেই বিষয়ে একটা সহজ পদ্ধতি জানা হয়। সেটা আমরা যক্ষ্মা নিয়ে বলি বা শিশুদেরকে টিকাদান কর্মসূচির যে ধরনের একটা ছোট্ট করে অ্যাড বা প্রমোশনাল অ্যাড আমরা বিভিন্ন টিভিতে চলতে দেখেছি, যেটা সরকারি পক্ষ থেকে করা হতো। আপনি কি মনে করেন এই ধরনের কোনো সহজ উপায়ে আসলে সেটা কি করা যায় কিনা, যাতে একদম প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও জানতে পারে যে তার ফোন থেকে সে কোন প্রক্রিয়ায় সত্য এবং মিথ্যা তথ্যটাকে আলাদা করার বেসিক ধারণাটা অন্তত পেতে পারে? এরকম কোনো কার্যক্রমের প্রয়োজন মনে করেন? জি, ডেফিনিটলি আপনি সঠিক বলেছেন। আমি দীর্ঘদিনে আপনাদের এই শোটাতে অনেকবার এই কথাটা আমি বলেছি যে গভর্নমেন্টের পক্ষ থেকে, মিনিস্ট্রিগুলোর পক্ষ থেকে, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরকম ব্যাপক ভিত্তিক একটা প্রচারণা দরকার। যে প্রচারণাটা শুধু টেলিভিশনে নয়, প্রত্যেকটা অফিস আদালতে, যেখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটা কিছু স্লোগান তৈরি করে, কিছু লিফলেটের মাধ্যমে বা কিছু ব্যানারের মাধ্যমে, যেভাবে হোক এই প্রচারণাটা একেবারে রুট লেভেলে এটা ছড়িয়ে দেওয়া দরকার। যে কোনো কিছু দেখার সাথে সাথে কেউ যেন আমরা শেয়ার না করি, আমরা যেন ফ্যাক্ট চেক করি, আমরা যেন তথ্যটা যাচাই করি, এইটুকু শুধু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। তাহলেই হয়তো আমরা এবং অনেক অযাচিত যে ভাইরাল নিউজ, যেগুলো আসলে ভাইরাল না হওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বেশি প্রফিটেবল বা ইতিবাচক, সেই বিষয়টাই আসলে সহজ করে দেখা যাবে হয়তো। ধন্যবাদ অধ্যাপক মেজবাহুল আজম, বেশ কিছু তথ্য এবং ফ্যাক্টগুলো আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। জি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেজবাহুল আজম সওদাগর। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক এবং এর আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হবো ঠিক একই সময়ে একইভাবে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১-এর সাথে।